আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। মৃত্যু অনেক সময় আমাদের দরজায় কড়া নাড়ে নিঃশব্দে, কিন্তু কিছু মৃত্যু বজ্রপাতের মতো আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়ে যায়। 2024-এর বিপ্লব পরবর্তী বাংলাদেশে যখন সবে মুক্তির স্বাদ নিচ্ছিল, ঠিক তখনই ঘাতকের বুলেটে বিদ্ধ হন ওসমান হাদি। ইনকিলাব মঞ্চের এই নির্ভীক সিপাহসালার আজ আমাদের মাঝে নেই, কিন্তু কেন এই সবুজ ভূখণ্ডের প্রতিটি ধূলিকণা আজ তার বিদায়ে কাঁদছে? আজ অপ্রকাশিত দলিল কোনো সাধারণ সংবাদ বলবে না। আজ আমরা ব্যবচ্ছেদ করব সেই অদৃশ্য মরণ ফাঁদের, যা শহীদ জিয়া থেকে শুরু করে ওসমান হাদি পর্যন্ত প্রতিটি দেশপ্রেমিককে একই কায়দায় কেড়ে নিচ্ছে। কেন এদেশের মাটিতে দেশপ্রেমিক হওয়া মানেই মৃত্যুর পরোয়ানা হাতে নেওয়া? হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে ইতিহাস সাক্ষী, দিল্লি কখনো বাংলাদেশের একজন স্বাধীন চেতা জাতীয়তাবাদী নেতাকে সইতে পারেনি। শহীদ জিয়া যখন বাংলাদেশের মানুষকে আত্মপরিচয় শিখিয়েছিলেন, তাকে সরিয়ে দেওয়া হলো। পিলখানায় যখন আমাদের চৌকস অফিসাররা ভারতীয় দাদাগিরিকে চ্যালেঞ্জ করেছিলেন, তাদের গণকবর দেওয়া হলো। আর আজ যখন ইনকিলাব মঞ্চের ব্যানারে ওসমান হাদিরা হুঙ্কার দিচ্ছে দিল্লির দালালি চলবে না, তখনই তাদের বুক লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে। এটি কি কেবল কাকতালীয়, নাকি এটি একটি সুপরিকল্পিত ক্লিনজিং অপারেশন? ভারত চাই এদেশে শাসন ক্ষমতায় এমন এক অনুগত গোষ্ঠী বসে থাকুক যারা বাংলাদেশের স্বার্থের চেয়ে দিল্লির স্বার্থকে বড় করে দেখবে। আর ওসমান হাদির মতো তরুণরা যখন এই আধিপত্যবাদের শিকল ভাঙতে চায়, তখনই শুরু হয় ঘাতক বাহিনীর তৎপরতা। হাদির রক্ত প্রমাণ করে এই মানচিত্রের আসল শত্রু কারা এবং তাদের হাত কতদূর বিস্তৃত। ইনকিলাব মঞ্চের প্রতিটি স্লোগান ছিল দিল্লির হৃদকম্পনের কারণ। ওসমান হাদি সেই মঞ্চের প্রথম সারির যোদ্ধা ছিলেন, যিনি জানতেন এ পথ কোন টাকা কিনল। তিনি জানতেন তার প্রতিটি পদক্ষেপে নজর রাখছে কোনো এক অদৃশ্য অপশক্তি। তবু তিনি দমে যাননি, কারণ তিনি বিশ্বাস করতেন গোলামির চেয়ে শাহাদাত অনেক বেশি সম্মানের। হামলার দিনটিতে হাদি যেভাবে লড়াই করেছিলেন তা প্রমাণ করে তিনি মৃত্যুকে জয় করে ফেলেছিলেন। হাসপাতালের বেডে তার রক্তাক্ত শরীর দেখে যারা উল্লাসিত হয়েছিল, তারা জানতো না একজন হাদির রক্ত থেকে হাজার জন হাদির জন্ম হবে। তিনি লড়েছিলেন টিপাইমুখ ভাদের বিরুদ্ধে, তিনি লড়েছিলেন করিডোর ট্রানজিটের বিরুদ্ধে, তিনি লড়েছিলেন কেবল বাংলাদেশের জন্য। রাজনীতি, ভূরাজনীতি আর দিল্লির নীল নকশার ঊর্ধ্বে একটি ছোট পৃথিবী ছিল হাদির। সেই পৃথিবীতে ছিল তার এক অবোধ সন্তান, সেই ছোট শিশুটি যে এখনো জানে না বাবা ডাকটি এখন থেকে কেবল একটি স্মৃতি। মাঝরাতে যখন শিশুটি ঘুম থেকে জেগে বাবাকে খুঁজবে, মা তখন তাকে কি বলে সান্ত্বনা দেবেন? বলবেন কি, তোমার বাবা এই দেশের মাটিকে দিল্লির গোলামি থেকে মুক্ত করতে গিয়ে রক্ত দিয়ে গেছেন। সেই শিশুটি বড় হয়ে যখন দেখবে তার বাবার হত্যাকারীরা এখনো মুক্ত, সে তখন এই রাষ্ট্রের কাছে কি বিচার চাইবে? হাদির রক্ত পাঞ্জাবিটা হয়তো ধুয়ে ফেলা যাবে, কিন্তু তার সন্তানের মনের কোণে জমে থাকা আজীবনের হাহাকার কোনো কিছুতেই মুছবে না। হাদি তার সন্তানকে এতিম করে গেছেন একটি স্বাধীন মানচিত্র উপহার দেওয়ার জন্য। এই ঋণ আমরা শোধ করব কিভাবে? কোনটা শ্লীল কোনটা অশ্লীল, তুমুল গণহত্যার সামনে ওসমান হাদি মরেননি, তিনি আমাদের মাঝে বেঁচে আছেন একটি অবিনাশী প্রতিবাদ হয়ে। জিয়া থেকে হাদি, দেশপ্রেমিকদের রক্তের এই ধারাবাহিকতা আমাদের একটি বার্তাই দেয়, স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা কঠিন। আর রক্ষা করতে হলে দিল্লির থাবা থেকে আমাদের বের হয়ে আসতেই হবে। অপ্রকাশিত দলিল আজ আপনাদের কাছে দাবি জানাচ্ছে, হাদির রক্ত যেন বৃথা না যায়, তার সেই ছোট্ট সন্তানের চোখের জল যেন আমাদের সংগ্রামের জ্বালানি হয়। আজ ওসমান হাদি বিদায় নিয়েছেন, কিন্তু তার ইনকিলাব বা বিপ্লব আজ ঘরে ঘরে পৌঁছে গেছে। সত্যের সন্ধানে আমাদের পাশেই থাকুন। শহীদ ওসমান হাদি অমর হোক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।